আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ড্রয়িং রুমে রাখা ওই কালো কাচের বাক্সটি আসলে একটি জানলা? এমন একটি জানলা যা দিয়ে কেবল আপনি নন, অন্য পারের কোনো অশুভ শক্তিও আপনাকে দেখছে। আজ আমি আপনাদের এমন এক শয়তানি যন্ত্রের গল্প শোনাব যা সাইলেন্স ছিঁড়ে আপনার কানে নরকের স্ট্যাটিক পৌঁছে দেবে। সাবধান, শোনার আগে চারপাশটা একবার দেখে নিন। ডার্কনেস হয়তো আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আমি নিজেকে একজন কালেক্টর বলতে পছন্দ করি, তবে সাধারণ মানুষের মতো ডাকটিকিট কিংবা পুরনো মুদ্রা নয়। আমার নেশা একটু অন্যরকম, অদ্ভুত, অভিশপ্ত। বিকৃত কিংবা অতিপ্রাকৃত কোনো কিছুর গন্ধ পেলেই আমি সেটা নিজের করে নিতে চাই। গত কয়েক বছর ধরে আমি সারা বিশ্ব থেকে এমন সব আর্টিফ্যাক্ট সংগ্রহ করেছি যা দেখলে সাধারণ মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। আমার বাড়িতে এমন একটি বই আছে যা পড়লে মানুষ পাগল হয়ে যায়, যদিও আমি এখনো সেটা খুলে দেখার সাহস করিনি। আমার কাছে আছে একটি আসল ডিপবুক বক্স, যার ভেতরে এক প্রাচীন অশুভ আত্মা বন্দী আছে বলে দাবি করা হয়। এমনকি একটি ইউনিকর্ন বা একশৃঙ্গ ঘোড়ার খুলিও আমার সংগ্রহশালায় আছে। বিশ্বাস করুন, ওটা কল্পনার চেয়েও অনেক বেশি বড়। আমার ঘরটা যেন এক রহস্যময় মিউজিয়াম, যেখানে প্রতিটি কোণ থেকে কোনো না কোনো অভিশপ্ত আত্মা উঁকি দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যে আমার সাম্প্রতিক প্রিয় সংগ্রহটি হলো একটি টেলিভিশন। পুরনো, ভারী এবং অদ্ভুত এক কালোরঙা বাক্স। এই টেলিভিশনটি আমাকে বিক্রি করেছিল আমার এক পুরনো বান্ধবী লাইজা, যদিও সে আমাকে বারবার বারণ করেছিল এটি না কেনার জন্য। সত্যি বলতে, সেদিন লাইজার কাছে আমি অন্য একটা কাজে গিয়েছিলাম। লাইজা নিজেও দুষ্প্রাপ্য এন্টিক আইটেম কেনাবেচা করে। মাঝে মাঝে সে আমার জন্য বিশেষ কিছু জিনিস আলাদা করে রাখে, যা হয়তো বেলভেট রুম অকশনে যাওয়ার কথা ছিল। সেই শুক্রবার সকালের কথা, লাইজা আমাকে মেসেজ করে জানালো সে একটি জাদুকরী মন্ত্রের বই পেয়েছে, যা নাকি স্বয়ং জ্যাক পার্সন্স ব্যবহার করতেন। আমার কাছে অনেক স্পেল বুক থাকলেও পার্সন্সের মতো একজন কুখ্যাত মানুষের ব্যবহার করা বইয়ের ঐতিহাসিক মূল্য অনেক। তাই আমি দ্রুত তৈরি হয়ে নিলাম। আমার কুকুর মিচকে বাড়ি পাহারা দিতে বলে গাড়ি চালিয়ে লাইজার বাড়ির দিকে রওনা দিলাম। 1 ঘন্টা পর আমি লাইজার বিশাল প্রাসাদের সামনে পৌঁছালাম। ওটা ছিল শহরের কোলাহল থেকে অনেক দূরে, নির্জন এক গথিক ধাঁচের ভিক্টোরিয়ান বাড়ি। এই ধরনের পুরনো বাড়ি দেখলেই এক অদ্ভুত অস্বস্তি হয়, কিন্তু লাইজার মতো একজন কালেক্টরের জন্য এটাই উপযুক্ত জায়গা। আমি দরজার কাছে পৌঁছানোর আগেই সে দরজা খুলে দিল। লাইজার বয়স 30-এর কোঠায় হলেও সে সবসময় এমনভাবে মেকআপ করে যেন তাকে আরও বয়স্কা মনে হয়। ডার্ক আইলাইনার আর রুবি রেড লিপস্টিক তার চেহারায় এক গম্ভীর ভাব এনে দিয়েছে। সে মনে করে এতে ক্লায়েন্টরা তাকে বেশি গুরুত্ব দেয়। আমরা পরস্পরকে আলিঙ্গন করলাম এবং কিছুক্ষণ গল্পগুজব করলাম। লাইজা সবসময় আমার জন্য চা আর কুকিজ রেডি রাখে। আমরা সিটিং রুমে বসে চা খাচ্ছিলাম। রুমের চারপাশটা লাইজার সংগ্রহ করা অগুন্তি পুরনো জিনিসে ঠাসা ছিল। আমাদের কথোপকথনের মাঝে মাঝে 3টি পুরনো জিন মাঝে মাঝে আমটে গ্র্যান্ডফাদার ক্লক থেকে টিক টিক শব্দ ভেসে আসছিল, যা পরিবেশটাকে আরও অদ্ভুত করে তুলছিল। হাত ধুয়ে ফেরার পর লাইজা সেই বিশেষ বইটি আমার সামনে রাখল। আমি মনোযোগ দিয়ে প্রতিটি পাতা পরীক্ষা করতে শুরু করলাম। পার্সন্সের নিজের হাতে লেখা নোটগুলো বইটির গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। আমি পাতা উল্টাতে উল্টাতে জিজ্ঞেস করলাম, লাইজা, এই রত্নটি তুমি কোথায় পেলে? লাইজা একটু হেসে বলল, শহরের উত্তর দিকের একজন প্রবীণ কালেক্টরের কাছ থেকে এটা কিনেছি। তিনি তার পুরো সংগ্রহ বিক্রি করে দিচ্ছেন। তিনি বেশ তাড়াহুড়োর মধ্যে ছিলেন। মনে হলো সব জিনিস থেকে তিনি দ্রুত মুক্তি পেতে চান। আমি অবাক হয়ে তাকালাম। পুরো কালেকশন বিক্রি করে দিচ্ছে? সে কি দেশ ছেড়ে চলে যাচ্ছে নাকি? লাইজা একটু গম্ভীর হয়ে বলল, সে তোমার মতোই অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস করে।
আমাদের কথাবার্তার সময় আমি বুঝতে পারলাম তার সংগ্রহে এমন কিছু একটা এসে পড়েছে যা তাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছে। এখন সে আর এই জগতের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। এক মুহূর্তের জন্য আমার ভেতরে একটা উত্তেজনা খেলে গেল। একজন অভিজ্ঞ কালেক্টর ভয় পেয়ে তার সারা জীবনের কাজ বিক্রি করে দিচ্ছে, তার মানে সেখানে অবশ্যই দারুণ কিছু আছে। আমি লাইজাকে জিজ্ঞেস করলাম, সেই ভয়ঙ্কর জিনিসগুলোর কোনোটা কি তুমি তার কাছ থেকে কিনেছ? লাইজা সিটিং রুমের এক কোণে হেঁটে গেল। সেখানে পাম গাছের টবের আড়ালে কাপড়ে ঢাকা একটি চতুষ্কোণ বস্তু রাখা ছিল। লাইজা এক ঝটকায় কাপড়টা সরিয়ে দিল। নিচে বেরিয়ে এলো একটা টেলিভিশন, একটা পুরনো কালো ৯০-এর দশকের মডেল, সাইজে ছোট হলেও দেখতে বেশ ভারী। আমি তাচ্ছির সুরে বললাম, একটা টিভি? সিরিয়াসলি? এটা দেখে সে ভয় পেয়েছে? লাইজা হাসল। সে বলল, লোকটা দাবি করেছিল যে সে এই টিভির ভেতর দিয়ে দানবদের আওয়াজ শুনতে পায়। সে জোর দিয়ে বলেছিল এই টিভি যেন বেশিক্ষণ চালিয়ে না রাখা হয়। সে বিশ্বাস করত যে ওপারের কোনো অশুভ জগতও এই পর্দার মাধ্যমে যোগাযোগ করে। আমার তো মনে হয় বেচারা হুইস্কি খেয়ে চ্যানেলের স্ট্যাটিক দেখে হ্যালুসিনেশন করছিল। আমি লাইজার দিকে তাকিয়ে বললাম, তুমি তাকে বিশ্বাস করো না, কিন্তু আমি করছি। আমি এটা নিতে চাই। বইটার জন্য ৫,০০০ আর এই টিভির জন্য আরও ১,০০০ দিচ্ছি। লাইজা অবাক হয়ে বলল, পাগলামি করো না। বইটা ঠিক আছে, কিন্তু এই টিভিটা একটা জঞ্জাল। আমি এটা গত ১ সপ্তাহ ধরে এখানে রেখেছি, কোনো দানবের গলার স্বর শুনিনি। কাল এটা আমি ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছিলাম। আমি জেদ ধরলাম, তাও আমি এটা নেব। লাইজা রেগে গিয়ে বলল, যদি সত্যিই নিতে চাও তবে এমনি নিয়ে যাও। ফাউল একটা জিনিসের জন্য $১,০০০ নেওয়ার মতো বিবেক আমার নেই। আমি পকেট থেকে আমার চেকবুক বের করে $৬,০০০ চেক লিখে তার সামনে রাখলাম। বললাম, লাইজা, আমার সিদ্ধান্ত বদলাবে না। এই অভিশপ্ত টেলিভিশন আজ আমার বাড়িতেই যাবে। বাড়ি ফিরে আমি মিজকে ডাকলাম। মিজ আমার কুকুর, যার বা চোখটা সম্পূর্ণ সাদা আর অন্ধ, কিন্তু ওই চোখ দিয়ে মিজ এমন কিছু দেখতে পায় যা সাধারণ মানুষের চোখে পড়ে না। আমি টিভিটা স্টাডি রুমে নিয়ে গেলাম এবং মিজকে পাশে বসিয়ে বললাম, দেখো তো মিজ, লাইজা আমাদের জন্য কি পাঠিয়েছে। আমি টিভির প্লাগ কানেক্ট করে সুইচ অন করলাম। সাথে সাথে টিভির কাঁচের পর্দা জুড়ে ধূসর স্ট্যাটিক ভেসে উঠল। শোঁ শোঁ করে এক বিশ্রী শব্দ হতে লাগল। আমি ভলিউমটা ফুল বাড়িয়ে দিয়ে নিথর হয়ে তাকিয়ে থাকলাম। ১ মিনিট, ২ মিনিট, ১০ মিনিট পার হয়ে গেল। স্ট্যাটিক ছাড়া আর কিছুই দেখা গেল না। আমার মনে হতে লাগলো, আমি কি সত্যিই $১,০০০ জলে ফেললাম? আমি নিচু হয়ে নিজের কানের কাছে জিজ্ঞেস করলাম, কিছু দেখতে পাচ্ছ? মিজ স্থির হয়ে টিভির পর্দার দিকে তাকিয়ে থাকল। তার ভালো চোখ এবং অন্ধ চোখ দুটোই যেন পর্দার ভেতরে কিছু একটা খুঁজছে। হঠাৎ সে পাথরের মতো জমে গেল। তার ঠোঁট উল্টে দাঁত বেরিয়ে এলো এবং সে নিচু গলায় এক গম্ভীর গড়গড় শব্দ করতে লাগল। স্পিকার থেকে যেন চড়ো চড়ো করে আগুনের ফুলকির মতো শব্দ হলো। মিজ ভয়ঙ্করভাবে চিৎকার করে ডেকে উঠল। আমি হেসে নিজের মাথায় হাত বুলিয়ে বললাম, গুড গার্ল, খুব ভালো করেছ, এবার উপরে যাও। মিজ যেন এই আদেশটার জন্যই অপেক্ষা করছিল। সে এক দৌড়ে স্টাডি রুম থেকে বেরিয়ে গেল। আমি একা টিভির সামনে দাঁড়িয়ে হাত নেড়ে বললাম, হাউডি, ভেতরে কে আছে? লুকানোর দরকার নেই। আমি জানি তুমি ওখানে আছো। পর্দায় কেবল স্ট্যাটিক, কোনো সাড়া নেই। আমি টিভির খুব কাছে মুখ নিয়ে বললাম, আমি শুনেছি তুমি খুব কথা বলতে পছন্দ করো। বলো, আমি নোট নেওয়ার জন্য তৈরি। আমি পকেট থেকে আমার নোটবুক আর কলম বের করলাম, কিন্তু টিভিটা চুপচাপ। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে হাঁটতে শুরু করলাম। দরজার কাছে পৌঁছে পেছন ফিরে তাকালাম। অন্ধকার ঘরে টিভির নীলচে আলোটা কেমন যেন অপার্থিব লাগছিল। আমি বিড়বিড় করে বললাম, ঠিক আছে, আজ কথা না বললে কাল বলবে। আমাদের হাতে তো চিরকাল সময় আছে।
সেদিন সারা দুপুর আর বিকেল আমি টিভিটা চালিয়ে রাখলাম। পুরো বাড়িতে সেই স্ট্যাটিকের বিশ্রী শব্দ গুমগুম করছিল। নিজ একবারের জন্য নিচে নামার সাহস করেনি। সূর্যাস্ত হল। বাইরের ডার্কনেস যখন আমার বাড়ির প্রতিটি কোণ গিলে নিচ্ছে, ঠিক তখন স্টাডি রুম থেকে একটা খসখসের শব্দ ভেসে এলো। হ্যালো! আমি উত্তেজনায় লাফিয়ে উঠলাম। নোটবুক নিয়ে দ্রুত স্টাডি রুমে ঢুকলাম এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। ঘরের আলো নেভানো। কেবল টিভির সেই মরা নীল আলোতে পুরো ঘরটা একটা ঠান্ডা গুহার মতো মনে হচ্ছিল। আমি পর্দার খুব কাছে গিয়ে তাকালাম। সেই এলোমেলো স্ট্যাটিকের ভেতরে যেন কিছু একটা দানা বাঁধছে। একটি অস্পষ্ট মুখ, মাথা, নাক আর ঠোঁটের একটা ছায়া দেখা যাচ্ছে। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তুমি কে? কোনো দানব নাকি কোনো অতৃপ্ত আত্মা? পর্দার ভেতরে সেই ছায়াটা একটু নড়ল। একটা কর্কশ, যান্ত্রিক অথচ মহিলার মতো সুর শোনা গেল। সে বলল, আমি একজন মুভি স্টার। আমি থমকে গেলাম। কি বললে? মুভি স্টার? সে মৃদু অথচ দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আমি সিনেমায় কাজ করতাম। লক্ষ লক্ষ মানুষের চোখ আমার দিকে থাকত। সেই নজরের ভেতরেই আমার শক্তি ছিল। আমি হেসে বললাম, ভালো গল্প, কিন্তু তোমার নাম কি? আমার একটা নাম দরকার। ছায়াটা কেঁপে উঠল। সে ভাঙা গলায় বলল, আমি আমি মনে করতে পারছি না। আমার সব নাম হারিয়ে গেছে। আমি নোটবুকে লিখতে লিখতে জিজ্ঞেস করলাম, তবে তোমার কি মনে আছে? সে বলল, আমার মনে আছে সেই টেবিলটা যার উপর 5 কোণা তারা আঁকা ছিল। আমার মনে আছে সেই রক্ত মাখা ছুরি। আমার মনে আছে সেই টেলিভিশন যা ক্যামেরার সাথে যুক্ত ছিল। আমি আমার সেই বিশেষ মুহূর্তটাকে চিরকাল ধরে রাখতে চেয়েছিলাম। আমি আরও শক্তি চেয়েছিলাম। আমি কলম দিয়ে চিবুক চুলকাতে চুলকাতে বললাম, বুঝেছি। তুমি এমন কিছু শক্তির সাথে খেলা করতে চেয়েছিলে যা তোমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। টুকটাক করতে গিয়ে কোনো ভুল করে ফেলেছ, তাই তো। কি উৎসর্গ করতে চেয়েছিলে তুমি? টিভির ভেতরের সেই মুখটা হঠাৎ বিকৃত হয়ে গেল। সে প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে বলল, আমিও এক সময় তোমার মতো অহংকারী ছিলাম। আমি জানতাম না এই কাঁচের ওপারে কি অপেক্ষা করছে। আমি টিভির পর্দায় টোকা দিয়ে জিজ্ঞেস করলাম, এই ওপার বলতে তুমি কি বোঝাচ্ছ? এটা কি নরক? সে ফিসফিস করে বলল, নরক অনেক জায়গায় থাকে। নরক অনেক দূরে, আবার তোমার একদম কাছেও। পৃথিবীটা তো ছোট একটা পকেট মাত্র। তোমাদের বাইবেলের নরক তো রূপকথা। আসলে যা আছে তা আরো ভয়ঙ্কর। এমন জগৎ আছে যেখানে সবকিছু কেবল জীবন্ত মাংস দিয়ে তৈরি। এমন জগৎ আছে যেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই, কেবল অন্ধকার, যেখানে তুমি ডার্কনেসকে বাতাসের মতো নিঃশ্বাসের সাথে নেবে। প্রতি মুহূর্তে মনে হবে তুমি ডুবে যাচ্ছ, কিন্তু তোমার মৃত্যু হবে না। এমন জগৎও আছে যেখানে তুমি একটা বিশাল গাছের ডালে ঝুলন্ত ফলের মতো ঝুলে থাকবে, আর কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে ছিঁড়ে নেওয়ার অপেক্ষা করবে। আমি লিখে চললাম। সে বলতে থাকল, আমি কাঁচের ওপার থেকে দেখতে পাচ্ছি। তোমার হৃৎপিণ্ডের গতি বেড়ে গেছে। তুমি ভয় পাচ্ছ। আগের মানুষটাও খুব ভয় পেয়েছিল। 10ম রাতে সে আতঙ্কে চিৎকার করতে করতে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু তোমার ভয় পাওয়ার দরকার নেই। একবার এই পেইন বা যন্ত্রণার সাথে মানিয়ে নিলে এটা দেখতে খুব সুন্দর লাগে। সত্যি বলতে, তার কথাগুলো আমার ভেতরে একটা কাঁপুনি ধরিয়ে দিল। সাধারণত অশুভ আত্মারা অভিশাপ দেয় কিংবা চিৎকার করে, কিন্তু এর গলার স্বর ছিল অদ্ভুত শান্ত এবং আন্তরিক। সে যেন আমাকে কোনো চরম সত্যের কথা বলছে। সে বলল, আমি তোমাকে দেখাতে পারি এই জগৎও কেমন। আমি তোমাকে সব দেখাবো। আমি একটু পিছিয়ে এসে বললাম, চ্যানেল পাল্টাতে হবে নাকি? সে উত্তর দিল, ভেতরে আসো, ভেতরে এসে দেখো, নয়তো আমাকে বাইরে যেতে দাও তোমাকে দেখানোর জন্য। আমি হেসে উঠলাম, এতটাও বোকা আমি নই। তুমি বরং ওখান থেকেই দেখাও। সে বলল, দুটোই রাস্তা, ভেতরে আসো, নয়তো আমাকে বাইরে আসতে দাও। এর বাইরে আর কোনো সহজ উপায় নেই। কোনো কিছু পেতে হলে তো কিছু দিতেই হয়। এই বলিদান সার্থক হবেই।
আমি নোটবুক বন্ধ করে বললাম, আজকের জন্য অনেক হয়েছে। তোমার জীবনের গল্প শুনতে আমি আগ্রহী, কিন্তু তোমার ওই নরকে যাওয়ার ইচ্ছে আমার নেই। আমি এখন ঘুমাতে যাচ্ছি, কাল সকালে আবার কথা হবে। গুড নাইট। আমি টিভির ভলিউমটা বাড়িয়ে রেখে ঘরের দরজা খোলা রেখেই উপরে চলে গেলাম। যদি রাতে সে আমাকে ডাকে, তবে যেন আমি শুনতে পাই সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছনে সেই স্ট্যাটিকের শব্দ ধীরে ধীরে আবছা হয়ে আসছিল। ভোর ৩টে। নিজের প্রচণ্ড গড়গড় শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ধড়মড় করে বিছানায় উঠে বসলাম। মেজ বিছানার এক কোণে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে কুকড়ে আছে। তার গলার পশম খাড়া হয়ে গেছে। আমি অন্ধকারের দিকে তাকালাম। করিডোরের দেয়ালে কেবল অন্ধকার ছাড়া কিছুই নেই, কিন্তু একটা শব্দ আমি শুনতে পেলাম, স্ট্যাটিক। নিচে স্টাডি রুমে যে শব্দ হচ্ছিল, সেটা এখন অনেক কাছে শোনা যাচ্ছে। আমি নিথর হয়ে গেলাম। মিস চিৎকার করে ডাকতে শুরু করল। করিডোরের শেষ প্রান্তে সিঁড়ির মুখে একটা আবছা নীল আলো দেখা যাচ্ছে। সেই আলোটা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্ট্যাটিকের সেই কর্কশ শব্দ। ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। শব্দটা আরও বাড়ল, আলোটা আরও কাছে এলো, এবং তারপর সে দরজার সামনে এসে দাঁড়ালো। আমার পাকস্থলী যেন উল্টে গেল। টিভি থেকে সেই ছায়াটা বাইরে বেরিয়ে এসেছে। ওটা একটা ধোঁয়াটে আকার, যার সারা শরীর জুড়ে টিভির সেই স্ট্যাটিক বা ঝিরঝিরে ভাবটা লেগে আছে। তার কোনো নির্দিষ্ট শরীর নেই, কেবল একটা অবয়ব যা প্রতি মুহূর্তে কাঁপছে। আমার চোখ যেন সেই দৃশ্য সহ্য করতে পারছিল না। ওটা মানুষের বুদ্ধির বাইরের কোনো অস্তিত্ব। সে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে আসতে লাগল। তার পায়ের নিচে মেঝের ওপর কালো দাগ পড়ে যাচ্ছিল। সে নিচু স্বরে ফিসফিস করে বলল, চলো, তোমাকে দেখিয়ে আনি। আমি তোমাকে দেখাতে চাই। আতঙ্কে আমার রক্ত হিম হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটার দিকে তাকিয়ে আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল। ওটা কোনো সাধারণ ছায়া ছিল না। ওটা ছিল স্ট্যাটিক দিয়ে তৈরি এক চলমান বিভীষিকা। তার শরীরের প্রতিটি অংশ থেকে সেই ঝিরঝিরে ধূসর আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা আমি এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেখেছিলাম। মূর্তিটা যখন এক পা সামনে বাড়ালো, তখন আমার মনে হলো পুরো ঘরের বাতাস যেন কেউ শুষে নিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মিজ আমার পায়ের কাছে কুকড়ে গিয়ে করুণ সুরে কাঁদছিল। ওর অন্ধ সাদা চোখটা যেন ওই অশুভ ছায়াটার প্রতিটি মুভমেন্ট বা নড়াচড়া অনুসরণ করছিল। মূর্তিটা যখন আরও কাছে এগিয়ে এলো, আমি দেখলাম ওর মুখমণ্ডল প্রতিনিয়ত পরিবর্তনশীল। কখনো সেখানে একটি পূর্ণবয়স্ক নারীর চেহারা ফুটে উঠছে, তো পরক্ষণেই তা স্ট্যাটিকের বিশৃঙ্খলতায় হারিয়ে যাচ্ছে। ওটার কোনো শক্ত হাড় মাংসের শরীর আছে বলে মনে হলো না। ওটা যেন এই পৃথিবীর বাস্তবতার সাথে কোনোভাবে খাপ খাওয়াতে পারছে না। আমার চোখের দৃষ্টি যেখানেই স্থির হচ্ছিল, সেখানটাই ঝাপসা হয়ে যাচ্ছিল। এক পৈশাচিক ভিজুয়াল ফ্ল্যাক্স বা দৃশ্যমান বিশৃঙ্খলা আমার মস্তিষ্ককে বিভ্রান্ত করে দিচ্ছিল। সে আবার সেই ফিসফিসে গলায় বলল, চলো, তোমাকে দেখিয়ে আনি। আমি তোমাকে দেখাতে চাই। তার গলার স্বর এখন আর কেবল কান দিয়ে নয়, সরাসরি আমার মগজের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি বুঝতে পারলাম, আর এক মুহূর্ত এখানে দেরি করা মানেই নিশ্চিত মৃত্যু। আমি এক ঝটকায় বিছানা থেকে নেমে মিজকে পাঁজাকোলা করে তুলে নিলাম। মূর্তিটা ঠিক সেই মুহূর্তেই বিছানার উপর ঝাঁপিয়ে পড়ল। ওটা যেখানটায় হাত রাখল, সেখান থেকে নীলচে রঙের স্ট্যাটিক চারদিকে ছড়িয়ে পড়ল। আমি কাল বিলম্ব না করে ঘর থেকে বেরিয়ে করিডোরের দিকে দৌড় দিলাম। করিডোরটা এখন আর আগের মতো নেই। পুরো দেয়াল আর মেঝে জুড়ে অদ্ভুত সব স্ট্যাটিক ব্লটস বা কালচে ছোপ দপদপ করছিল। ওই ছোপগুলো যেন জীবন্ত, মেঝের ওপর কিলবিল করছিল। আমি বুঝতে পারলাম, ওই দাগগুলোর ওপর পা পড়লে আমার রক্ষা নেই। আমি কোনো মতে ড্রিবলিং করার মতো করে লাফিয়ে লাফিয়ে এগোতে লাগলাম। পেছনের সেই সত্তাটার নড়াচড়া এখন আর ধীর নয়, সে যেন মেঝের ওপর দিয়ে
পিছলে এগিয়ে আসছিল। তার সেই খসখসে স্ট্যাটিকের শব্দ এখন আমার ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল। আমি কোনো মতে সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজার কাছে পৌঁছালাম। দরজাটা এক হ্যাঁচকায় খুলে আমি মিজকে বাইরের অন্ধকারে ছুড়ে দিলাম। মিজ চিৎকার করে উঠল, কিন্তু আমি তাকে ধমক দিয়ে বললাম, ট্রাক, মিজ, ট্রাকে যাও। মিজ বুঝতে পারল বিপদ কতখানি। সে দ্রুত আমার পুরনো ট্রাকের পেছনের দিকে উঠে গিয়ে কুকরে বসে থাকল। আমি চেয়েছিলাম তার পিছু পিছু বাইরে বেরিয়ে যেতে, কিন্তু তার আগেই এক বীভৎস নীল আলো আমার সামনের দরজায় আমার নিজের ছায়াকে দীর্ঘ করে তুলল। সেই সত্তাটা এখন লিভিং রুমে। সে অত্যন্ত ধীরগতিতে, অত্যন্ত যন্ত্রণাকাতরভাবে আমার দিকে এগিয়ে আসছিল। তার প্রতিটি পদক্ষেপ যেন এক ভয়াবহ যন্ত্রণার বহিঃপ্রকাশ। আমি বাঁচার শেষ চেষ্টা হিসেবে জুতো রাখার তাক থেকে আমার একটি ভারী বুট জুতো হাতে তুলে নিলাম। সর্বশক্তি দিয়ে ওটা আমি সেই ছায়াটার বুক লক্ষ্য করে ছুঁড়ে মারলাম। আমি আশা করেছিলাম হয়তো ওটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে, কিন্তু আমার বিস্ময়ের সীমা রইল না যখন দেখলাম বুট জুতোটা সেই সত্তার শরীরের মাঝখান দিয়ে গলে বেরিয়ে গেল। ওটা যেন স্রেফ ধোঁয়ার মধ্য দিয়ে চলে গেল। জুতোর কোনো আঘাতই তাকে স্পর্শ করতে পারল না। আমার মুখ দিয়ে এক অস্ফুট গালি বেরিয়ে এলো। এখন পালানোর কোনো পথ নেই। আমার হঠাৎ মনে পড়ল সেই স্টাডি রুমের কথা। আমার কেন যেন মনে হলো এই সমস্যার সমাধান ওই স্টাডি রুমেই আছে। যদি আমি কোনোভাবে টেলিভিশনের প্লাগটা খুলে দিতে পারি, কিংবা ওটার কন্ট্রোল প্যানেল নিয়ে কিছু একটা করতে পারি, তবে হয়তো এই পৈশাচিক সংযোগ ছিন্ন করা সম্ভব হবে। আমি দ্রুত স্টাডি রুমের দিকে দৌড়াতে শুরু করলাম, কিন্তু লিভিং রুমের মেঝে এখন সেই স্ট্যাটিক ব্লটস বা অভিশপ্ত ছোপে ভরে গেছে। প্রতিটি ছোপ যেন এক একটি ছোটখাটো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, যা থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। আমাকে দেয়াল ঘেঁষে পা টিপে টিপে এগোতে হচ্ছিল। প্রতিবার যখনই আমি কোনো ছোপের খুব কাছ দিয়ে যাচ্ছিলাম, আমার শরীরের চামড়া বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল। পেছনের সেই মূর্তিটা এখন আর কথা বলছে না, কেবল তার সেই ভাঙা রেকর্ডারের মতো স্ট্যাটিকের শব্দটা অসহ্য হয়ে উঠেছে। অবশেষে আমি স্টাডি রুমের দরজার কাছে পৌঁছালাম। ঘরের মাঝখানে রাখা সেই ডেস্কের ওপর টেলিভিশনটা এখনো জ্বলছে, পর্দা জুড়ে কেবল নীল স্ট্যাটিক। কিন্তু ঘরটা এখন এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে আছে। আমি যখনই দরজার চৌকাঠ পার হতে গেলাম, তখনই আমার বাম কাঁধের ওপর কিছু একটা চেপে বসল, এক প্রচণ্ড শৈত্য। আমার মনে হলো কেউ যেন আমার কাঁধের ওপর কয়েক মনোজনের হিমশীতল বরফ চাপা দিয়েছে। আমি যন্ত্রণায় কুকরে গিয়ে পেছন ফিরে তাকালাম। আমার চোখের সামনে তখন কেবল স্ট্যাটিকের সেই ঝিরঝিরে পর্দা। আমার কাঁধের যেখানে সেই হাতটা ছিল, সেখানে আমার চামড়া বা জামা দেখা যাচ্ছিল না। সেখানে কেবল কিলবিল করছিল সেই ধূসর স্ট্যাটিক। সেই সত্তাটা এখন আমার একদম সামনে। সে তার দুই হাত দিয়ে আমার মাথাটা শক্ত করে ধরল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আমার চোখ দুটো ব্যথায় ফেটে যাচ্ছিল। সে তার মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো। তার চোখের জায়গায় কোনো মণি নেই। সেখানে কেবল দুটি গর্ত থেকে সাদা স্ট্যাটিকের আলো বেরিয়ে আসছে। সে শেষবারের মতো ফিসফিস করে বলল, চলো, তোমাকে দেখিয়ে আনি। মুহূর্তের মধ্যে পৃথিবীটা যেন ওল্ট পাল্ট হয়ে গেল। আমার পায়ের নিচের মেঝের অস্তিত্ব হারিয়ে গেল। আমি যেন এক অতল গহ্বরে পড়ে যাচ্ছিলাম। অন্ধকার আমাকে গিলে নিল। এক অবর্ণনীয় শৈত্য আমার প্রতিটি রক্তবিন্দুকে জমিয়ে দিচ্ছিল। এই সেই ঠান্ডা, যা কোনো বরফ থেকে আসে না। এই ঠান্ডা আসে পরম শূন্যতা থেকে, যেখানে পরমাণুগুলোর স্পন্দন থেমে যায়, যেখানে সময় এবং মহাকাশ একে অপরের সাথে মিশে একাকার হয়ে যায়। একেই হয়তো বিজ্ঞানীরা বলেন ভয়েড বা মহাশূন্যের অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের ভেতরেই আমি দেখতে পেলাম জগতগুলোকে। হ্যাঁ, অনেকগুলো জগত। আমার চোখ এখন আর ঝাপসা ছিল না।
আমি দেখতে পেলাম এমন সব দৃশ্য যা কোনো সুস্থ মানুষের কল্পনাতেও আসতে পারে না। আমি দেখলাম সেই ল্যান্ডস অফ ফ্লেশ বা মাংসের জগত, গ্রহের সমান বড় বড় সব জীবন্ত শরীর যা কোনো এক অদৃশ্য যন্ত্রণায় ছটফট করছে। তাদের মাথার উপর জ্বলছে কালো সূর্য, সেই সূর্যের তাপে নয়, বরং তাদের নিজের পৈশাচিক যন্ত্রণায় তারা কুকড়ে যাচ্ছে। আমি দেখলাম মৃত জগতগুলো, মাইলের পর মাইল বিস্তৃত মরুভূমি, যেখানে কোনো ধুলো নেই, কেবল হাড়ের গুঁড়ো, সেখানে কোনো বাতাস নেই। তবুও এক অদ্ভুত শব্দ বিরামহীনভাবে বেজে চলেছে। আমি দেখলাম কালো তেলের মতো ঘন অন্ধকার সমুদ্র। সেই সমুদ্রের ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়ছিল, তখন মনে হচ্ছিল কোনো অশুভ আত্মা আর্তনাদ করছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল সেই বিশালাকার বৃক্ষগুলো, মাইলের পর মাইল উঁচু। সেই গাছগুলোর ডালে ঝুলছে অজস্র জীবন্ত মানুষ। তাদের শরীর থেকে চামড়া খসে পড়েছে, পেশিগুলো উন্মুক্ত, তাদের চোখগুলো যন্ত্রণায় কুকড়ে আছে। কিন্তু তারা মরছে না। তারা এক এক সেকেন্ড করে অপেক্ষা করছে পরবর্তী মুহূর্তের যন্ত্রণার জন্য। তাদের রক্ত টপটপ করে নিচের সেই কালো সমুদ্রে গিয়ে পড়ছে। আমি দেখলাম দেবতাদের এক এলিয়েন এম্পায়ার বা ভিন্ন গ্রহের সাম্রাজ্য, এমন সব দেবতা যাদের উপাসনা করলে মানুষ নিজেই নিজের অস্তিত্ব ভুলে যাবে। আমি সেখানে নিজেকেও দেখতে পেলাম। আমি দেখলাম আমি কেমন হব, কেমন হতে পারতাম, আর কেমন হওয়া আমার একদমই উচিত ছিল না। আমার মস্তিষ্ক এই সব তথ্যের ভার সইতে পারছিল না। মনে হচ্ছিল আমার প্রতিটি কোষকে কেউ একজন ছিঁড়ে আলাদা করছে এবং আবার জোড়া দিচ্ছে। এই পেইন বা যন্ত্রণার কোনো সীমা ছিল না। আমি বুঝতে পারলাম আমি এই অনন্তকাল ধরে চলা যন্ত্রণার সাগরে ডুবে যেতে পারি। ওখানেই আমি চিরকাল বন্দী হয়ে থাকতে পারি। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার অবচেতন মন আমাকে একটা শেষ সংকেত দিল। আমি অনুভব করলাম আমার ডান হাতটা এখনো স্টাডি রুমের দরজার ফ্রেমটা শক্ত করে ধরে আছে। ওই একটিমাত্র যোগসূত্র আমাকে এই পার্থিব জগতের সাথে যুক্ত করে রেখেছে। আমি বুঝতে পারলাম যদি এখন আমি আমার হাত ছেড়ে দিই, তবে আমি আর কোনোদিন এই পৃথিবীতে ফিরতে পারব না। আমি সেই মাংসের জগতের কোনো এক গাছের ডালে ঝুলে থাকা যন্ত্রণাকাতর প্রাণী হয়ে যাব। আমার আত্মা আর্তনাদ করে উঠল। আমি সর্বশক্তি দিয়ে সেই দরজার ফ্রেমটা ধরে নিজেকে পেছনের দিকে টানতে শুরু করলাম। প্রতিটি টান যেন হাজার হাজার সুই দিয়ে শরীর বিধিয়ে দেওয়ার মতো যন্ত্রণাদায়ক ছিল। সেই সত্তাটা আমার কানের কাছে হিসিস করে বলছিল, থেকে যাও, এখানেই থাকো। যন্ত্রণাটাই আসল সৌন্দর্য। আমি দাঁতে দাঁত চেপে সেই অশুভ আকর্ষণ ছিন্ন করার চেষ্টা করতে লাগলাম। অন্ধকারের সেই জগতগুলো আমাকে জাপটে ধরছিল, কিন্তু আমার সেই একটি হাতের টান আমাকে বাস্তবতার দিকে ফিরিয়ে আনছিল। হঠাৎ করে যেন এক প্রচণ্ড শব্দে সবকিছু চুরমার হয়ে গেল। আমি ফিরে এলাম। আমি আবার সেই স্টাডি রুমের মেঝেতে পড়ে আছি। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে, আর সেই অবর্ণনীয় শৈত্য এখনো আমার অস্থিমজ্জায় লেগে আছে। কিন্তু বিপদ এখনো কাটেনি। আমার মাথা তখনও প্রচণ্ডভাবে ঘুরছিল। সেই শূন্যতার শৈত্য আর মাংসের জগতের বিভীষিকা আমার শিরায় শিরায় বিষের মতো বইছিল। আমি যখন স্টাডি রুমের মেঝেতে আছাড় খেয়ে পড়লাম, আমার মনে হলো আমার শরীরটা যেন কয়েক হাজার টুকরো হয়ে ভেঙে গেছে। আত্মাটুকু শরীরের সাথে ঠিকঠাক জোড়া লাগেনি। আমার চারপাশের জগতটা তখনও কাঁপছিল। স্টাডি রুমের দেয়ালগুলো যেন তরল হয়ে আসছিল, আর সেই নীলচে স্ট্যাটিক বা ঝিরঝিরে আলোটা ঘরের প্রতিটি কোণকে বিষাক্ত করে তুলেছিল। আমি মেঝের ওপর পড়ে থেকে হাঁপাচ্ছিলাম। আমার ফুসফুস যেন বাতাস নিতে ভুলে গিয়েছিল। সেই শূন্যতার স্মৃতি তখনও আমার মস্তিষ্কে হাতুড়ির মতো ঘা দিচ্ছিল। আমি অনুভব করলাম আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে আছে। মেঝের কার্পেটটা যেখানে আমার চামড়া স্পর্শ করছিল, সেখান থেকে এক অসহ্য জ্বালা অনুভূত হচ্ছিল। আমি চোখ মেলে তাকালাম। আমার ঠিক সামনেই দাঁড়িয়েছিল
সেই অশরীরী এন্টিটি বা সত্তা, ওটা যেন আমার পতন দেখে আনন্দ পাচ্ছিল। তার সেই বিকৃত মুখমণ্ডল থেকে এক ধরনের হাসির মতো শব্দ আসছিল, যা আত্মে স্ট্যাটিকের এক প্রচণ্ড ক্রিসেন্ডো বা শব্দের তীব্রতা। সে ধীরে ধীরে আমার দিকে আবার ঝুঁকে আসলো। তার হাত দুটো, যা আসলে কোনো হাত নয় বরং কিলবিল করতে থাকা অন্ধকার ধোঁয়া, সেগুলো আমার দিকে প্রসারিত করল। সে ফিসফিস করে বলল, ফিরে চলো, ওটাই তোমার আসল জগৎ। এই নশ্বর শরীর কেবল এক কারাগার। আমি বুঝতে পারলাম আমার হাতে সময় খুব কম। আমি যদি আবার ওই সত্তার স্পর্শ পাই, তবে এবার আমার ফেরার কোনো লেভারেজ বা অবলম্বন থাকবে না। আমি মেঝের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে ডেস্কের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীরের প্রতিটি পেশি যেন বিদ্রোহ করছিল। এক ধরনের ডাইমেনশনাল প্যারালাইসিস বা মাত্রাভেদী পঙ্গুত্ব আমাকে গ্রাস করছিল। আমার মনে হচ্ছিল আমার শরীরের ওজন কয়েক হাজার টন হয়ে গেছে। মেঝের ওপর সেই কালো ব্লটস বা ছোপগুলো এখন যেন জীবন্ত আগ্নেয়গিরির মতো ফুটছিল। আমি যখনই ওগুলোর কাছ দিয়ে যাচ্ছিলাম, এক ধরনের ইলেকট্রিক শক আমার স্নায়ুগুলোকে জ্বালিয়ে দিচ্ছিল। স্টাডি রুমের ভেতরকার গন্ধটা এখন আর ধুলোবালি বা পুরনো কাগজের মতো ছিল না। সেখানে ওজোন গ্যাস আর ইলেকট্রনিক্স পোড়ার এক কটু গন্ধ ভেসে আসছিল। আমার নাকে রক্তের নোনতা স্বাদ পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেই স্ট্যাটিকের শব্দ এখন আর কেবল কানে নয়, আমার দাঁতের গোড়ায় গিয়ে ধাক্কা দিচ্ছিল। আমি কোনো মতে ডেস্কের একটা পায়া আঁকড়ে ধরলাম। ওটাই ছিল আমার শেষ ভরসা। আমি নিজেকে টেনে তোলার চেষ্টা করলাম। ঠিক সেই মুহূর্তে সেই অশরীরী সত্তাটা আমার পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। এক নিমেষে আমার পিঠের ওপর এক পাহাড় সমান বরফ যেন চেপে বসল। আমার মেরুদণ্ড মরমর করে উঠল। আমি এক আর্তনাদ করতে চাইলাম, কিন্তু আমার মুখ থেকে কেবল একদলা ঠান্ডা ধোঁয়া বেরিয়ে আসলো। সত্তাটা তার স্ট্যাটিক মাখা আঙুলগুলো আমার গলার চারপাশে পেঁচিয়ে ধরল। আমার চোখের সামনে তখন অন্ধকার নেমে আসছিল, কিন্তু সেই অন্ধকারের ভেতরেও আমি দেখতে পাচ্ছিলাম সেই টেলিভিশনটাকে। ওটা যেন এই পুরো ডার্কনেস বা অন্ধকারের কেন্দ্রবিন্দু। ওটা থেকে একটা নীলচে সুতোর মতো শক্তি বেরিয়ে এসে এই এন্টিটিটাকে নিয়ন্ত্রণ করছিল। আমি বুঝতে পারলাম এই টিভিটাই হলো সেই পোর্টাল বা দরজা। এটাকে ধ্বংস করতে না পারলে আমার মুক্তি নেই। আমি আমার শেষ শক্তিটুকু সঞ্চয় করে ডেস্কের ওপর রাখা সেই ভারী স্ট্যাপলারটা হাতে তুলে নিলাম। কোনো কিছু চিন্তা না করেই আমি ওটা সেই সত্তার চেহারার দিকে ছুঁড়ে মারলাম। আশ্চর্যজনকভাবে এবার ওটা কাজ করল। স্ট্যাপলারটা সত্তার মুখের ভেতর দিয়ে যাওয়ার সময় এক ধরনের ইলেকট্রিক ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কে বিঘ্ন ঘটাল। সত্তাটা ব্যথায় এক অদ্ভুত চিৎকার করে উঠল। ওটা যেন হাজার হাজার মানুষের আর্তনাদের একটা মিলিত রূপ। সে কয়েক কদম পিছিয়ে গেল। এই সুযোগটাই আমার দরকার ছিল। আমি এক লাফে উঠে দাঁড়িয়ে ডেশকের ওপর রাখা ওটা যেন এক পৈশাচিক আয়না। পর্দার ভেতরে আমি নিজেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেই আমিটা দেখতে ছিল বিভৎস। আমার গায়ের চামড়া ঝুলছে, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। আমি বুঝতে পারলাম ওটা আসলে আমার ভবিষ্যৎ, যা এই সত্তাটা আমাকে দেখাতে চাইছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, না, আজ নয়। আমি টেলিভিশনটা 2 হাতে তুলে নিলাম। ওটা ওজনে অস্বাভাবিক রকমের ভারী ছিল। মনে হচ্ছিল আমি একটা আস্ত সীসার খণ্ড তুলে ধরেছি। টেলিভিশনটা থেকে এক ধরনের ভাইব্রেশন বা কম্পন আমার হাতে এসে লাগছিল, যা আমার হাড়ের ভেতরে কম্পন সৃষ্টি করছিল। পেছনের সেই সত্তাটা আবার তার ভারসাম্য ফিরে পেয়েছিল। সে এখন আরও বেশি ক্রুদ্ধ। তার শরীরের স্ট্যাটিক এখন লালচে বর্ণ ধারণ করেছে। এখন এতই ঠান্ডা হয়ে গিয়েছিল যে আমার নিঃশ্বাস বরফের কণা হয়ে মেঝেতে ঝরছিল। সত্তাটা এক প্রচণ্ড বেগে আমার দিকে তেড়ে আসলো। তার মুখটা এক বিকৃত হাতে পরিণত হলো, যেন সে আমাকে আস্ত গিলে ফেলবে।
আমি কোনো চিন্তা না করে টেলিভিশনটাকে একটা ঢাল বা শিল্ড হিসেবে নিজের সামনে ধরলাম। সত্তাটা যখনই আমার ওপর আছড়ে পড়তে চাইল, তার শরীরের অর্ধেকটা সেই টেলিভিশনের পর্দার ভেতরে ঢুকে গেল। এক প্রচণ্ড সংঘর্ষের শব্দ হলো। মনে হলো যখন টিভির অর্ধেকটা ভেতরে আর অর্ধেকটা বাইরে সে ছটপ করছিল। তার সেই খসখসে হাতগুলো দিয়ে সে আমাকে জাপটে ধরার চেষ্টা করছিল। আমি আমার শরীরের সমস্ত ওজন দিয়ে টেলিভিশনটাকে মেঝের দিকে চেপে ধরলাম। সত্তাটা এক অমানসিক চিৎকার করছিল। সেই চিৎকার স্টাডি রুমের দেয়ালগুলো ভেদ করে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আমি শুনতে পেলাম বাইরে নিজ একনাগাড়ে দেখে চলেছিল। তার সেই ডাক আমাকে মনে করিয়ে দিচ্ছিল যে আমাকে বাঁচতেই হবে। আমার হাতের চামড়া সেই টিভির সাথে লেগে গিয়ে পুড়তে শুরু করেছিল। এক অদ্ভুত সেই টিভির সাথে লেগে গিয়ে পুড়তে শুরু করেছিল। এক অদ্ভুত পৈশাচিক উত্তাপ আর শৈত্যের সংমিশ্রণ আমার স্নায়ুগুলোকে অবশ করে দিচ্ছিল। সত্তাটা তার মাথাটা বের করার জন্য প্রচণ্ড শক্তি প্রয়োগ করছিল। আমি অনুভব করলাম আমার পায়ের নিচের মেঝেটা কাঁপছে। স্টাডি রুমের আলমারি থেকে পুরনো বইগুলো ঝড় করে নিচে পড়তে শুরু করল, যেন এক ছোটখাটো ভূমিকম্প হচ্ছে এই চার দেয়ালের মাঝে। আমি চিৎকার করে বললাম, ফিরে যাও, যে নরক থেকে এসেছ সেখানেই ফিরে যাও। আমি আমার পা বাড়িয়ে দিয়ে টেলিভিশনের সেই মোটা কালো তারটা খুঁজে পাওয়ার চেষ্টা করলাম। ওটা মেঝের ওপর সাপের মতো কিলবিল করছিল। আমার জুতো সেই অভিশপ্ত ব্লটসের ওপর পড়তেই এক তীব্র যন্ত্রণা আমার পা দিয়ে মস্তিষ্কে পৌঁছে গেল। কিন্তু আমি থামলাম না। আমি জানি যদি একবার এই সত্তাটা পুরোপুরি বেরিয়ে আসতে পারে, তবে আমার হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। সত্তাটার একটা হাত এখন আমার গলার খুব কাছে। তার নখগুলো যেন হিরে দিয়ে তৈরি, যা আমার চামড়া চিরে রক্ত বের করে আনছে। কিন্তু তার শরীরটা ধীরে ধীরে টেলিভিশনের সেই নীল আলোয় শুষে যাচ্ছিল। ওটা যেন এক বড়সড় সাকশন পাম্পের মতো কাজ করছিল। টেলিভিশনটা এখন এক পৈশাচিক দানবের মতো গোঙাচ্ছিল। পর্দার সেই স্ট্যাটিক এখন এক ভয়ঙ্কর ঘূর্ণিতে পরিণত হয়েছে। আমি অনুভব করলাম আমার হাত থেকে শক্তি চলে যাচ্ছে, আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। কিন্তু আমি হাল ছাড়লাম না। আমি আমার গোড়ালি দিয়ে টেলিভিশনের তারটা আঁকড়ে ধরলাম। আমার শেষ টার্গেট বা লক্ষ্য ছিল ওই প্লাগটা। এক ঝটকায় ওটা খুলে ফেলতে পারলেই এই সব বিভীষিকা শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সত্তাটা আমার কানের কাছে মুখ নিয়ে এসে এক পৈশাচিক অট্টহাসি দিয়ে উঠল। সে বলল, তুমি আমায় আটকে রাখতে পারবে না। আমি এখন তোমার রক্তে মিশে গেছি। একবার তুমি ওই জগৎ দেখেছ, এখন তুমি চিরকাল আমারই অংশ। আমার মনের ভেতরে এক মুহূর্তের জন্য গভীর ডার্কনেস বা অন্ধকার দানা বেঁধে উঠল। মনে হলো সে যা বলছে হয়তো তাই ঠিক। এই পৃথিবীটা কতটা পাণ্ডুর আর একঘেয়ে। কিন্তু ঠিক তখনই আমার চোখে পড়ল ডেস্কের উপর পড়ে থাকা নিজের একটা খেলনা। সেই ছোট্ট বলটা দেখে আমার হৃৎপিণ্ড আবার সচল হয়ে উঠল। আমি বুঝতে পারলাম এই পৃথিবীর ভালোবাসা আর মায়া ওই অশুভ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি আমার সমস্ত জিদ আর ঘৃণা দিয়ে টেলিভিশনটাকে মেঝেতে সজোরে আছাড় মারলাম। সত্তাটা টিভির ভেতরে পুরোপুরি ঢুকে যাওয়ার আগে এক বিভীষিকাময় চিৎকার করে উঠল। আমি আমার পা দিয়ে সেই কর্ড বা তারটা হ্যাচকা টানে প্লাগ পয়েন্ট থেকে বের করে আনলাম। এক মুহূর্তের জন্য এক প্রচণ্ড আলোর ঝলকানি হলো। নীল আর সাদা আলোয় স্টাডি রুমটা যেন দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। তারপর এক ঘুটঘুটে অন্ধকার, সাইলেন্স বা এক নিথর নিস্তব্ধতা নেমে আসলো আমার বাড়িতে। সেই প্রচণ্ড শব্দের পর যখন সব নিস্তব্ধ হয়ে গেল, আমার মনে হলো আমি যেন হঠাৎ করে কোনো এক গভীর সমুদ্রের নিচে তলিয়ে গেছি। স্টাডি রুমের সেই পরিচিত বাতাস এখন বিষাক্ত আর ভারী হয়ে উঠেছে। প্লাগটা সজোরে খুলে ফেলার পর সেই নীল আলোটা যখন এক মুহূর্তের জন্য দপ করে জ্বলে উঠে নিভে গেল, তখন আমার চোখের সামনে কেবল নাচুনে
অন্ধকার ঘুরছিল। আমি মেঝের ওপর নিথর হয়ে পড়ে থাকলাম। আমার শরীরের প্রতিটি হাড় যন্ত্রণায় আর্তনাদ করছিল। কতক্ষণ সেখানে পড়েছিলাম তা আমার জানা নেই। সময় যেন তার নিজস্ব গতি হারিয়ে ফেলেছিল। আমি ধীরে ধীরে আমার হাত দুটো নাড়ানোর চেষ্টা করলাম। হাতের তালুগুলো সেই টেলিভিশনের পর্দার সাথে লেগে গিয়ে বীভৎসভাবে পুড়ে গিয়েছিল। চামড়াগুলো কুঁচকে গিয়ে কালচে হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমি কোনো জ্বালা অনুভব করছিলাম না, বরং এক ধরনের অসাড়তা আমার হাত থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি অনেক কষ্ট করে উঠে বসলাম। স্টাডি রুমের সেই অন্ধকারটা এখন আর সাধারণ অন্ধকার নয়, ওটা যেন এক ঘন কালো কুয়াশা যা আমাকে গিলে খেতে চাইছে। আমি আমার পকেটে থাকা লাইটারটা বের করে জ্বালালাম। সেই ছোট শিখার আলোতে আমি ঘরের চারপাশটা দেখার চেষ্টা করলাম। স্টাডি রুমের মেঝে জুড়ে থাকা সেই পৈশাচিক ব্লটস বা কালো ছোপগুলো এখন আর নড়াচড়া করছে না। ওগুলো যেন মেঝের ওপর পাথরের মতো জমে গেছে। কিন্তু কার্পেটের যেখানেই ওগুলো লেগেছে সেখানটা পুড়ে একদম ছাই হয়ে গেছে। আমার সারা ঘরের আলমারি থেকে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ঘরের তাপমাত্রা তখনও হিমাঙ্কের নিচে। আমার প্রতিটা নিঃশ্বাস ধোঁয়ার মতো সাদা হয়ে বাতাসে ভাসছিল। আমার হঠাৎ মনে পড়ল মিজের কথা। আমি কোনো মতে টলতে টলতে স্টাডি রুমের বাইরে বেরিয়ে আসালাম। করিডোরের জানালা দিয়ে চাঁদের আলো ভেতরে আসছিল। আমি দেখলাম মিজ এখনো বাইরে সেই ট্রাকের পেছনে কুকরে বসে আছে। আমি তাকে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। আমি অনুভব করলাম আমার বাম কাঁধের সেই জায়গাটা যেখানে সেই এনটিটি বা সত্তাটি আমাকে স্পর্শ করেছিল, সেখানে এখন কোনো সাড় নেই। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। লাইটারের সেই টিমটিমে আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার কাঁধের সেই জায়গাটা এখন ছাই রঙের হয়ে গেছে। ওখানকার শিরাগুলো নীল নয়, বরং কালচে ধূসর রং ধারণ করেছে, যেন ওই সত্তার শরীরের কিছুটা অংশ আমার রক্তে মিশে গেছে। আমি কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নিচে নেমে সদর দরজাটা খুললাম। বাইরে বেরোতেই রাতের সেই শীতল বাতাস আমার মুখে লাগলো। আমি মিজের দিকে এগিয়ে গেলাম। মিজ আমাকে আসতে দেখে লেজ নাড়ালো না, বরং সে আরো বেশি কুঁকড়ে গেল। তার সেই সাদা অন্ধ চোখটা একনাগাড়ে আমার ওই ছাই রঙের কাঁধের দিকে তাকিয়েছিল। সে আমাকে ভয় পাচ্ছিল। তার ভালো চোখটা দিয়ে সে আমাকে দেখছিল না, সে দেখছিল আমার ভেতরে লুকিয়ে থাকা সেই অন্ধকারকে। আমি মিজের পাশে বসে তার মাথায় হাত রাখলাম। তার শরীরের লোমগুলো খাড়া হয়ে আছে। আমি বুঝতে পারলাম সেই টেলিভিশনটা বন্ধ করলেও লরিটা শেষ হয়ে যায়নি। আমি আসলে এক ধরনের ইনফেকশন বা সংক্রমণে আক্রান্ত হয়েছি, যা এই পৃথিবীর নয়। পরদিন সকালে সূর্য উঠলেও আমার মনে কোনো শান্তি ফিরল না। সারাটা দিন আমি কেবল স্তব্ধ হয়ে বসে থাকলাম। আমার স্টাডি রুমে যাওয়ার সাহস হচ্ছিল না, কিন্তু সেই টেলিভিশনের আকর্ষণ আমি উপেক্ষা করতে পারছিলাম না। ওটা যেন আমার মনের ভেতরে এক ধরনের অদৃশ্য স্ট্যাটিক তৈরি করে রেখেছে। আমি যখনই চোখ বন্ধ করছিলাম, আমি সেই মাংসের জগত আর বিলাপ করতে থাকা সেই বৃক্ষগুলোকে দেখতে পাচ্ছিলাম। সেই দৃশ্যগুলো এখন আর আমাকে ভয় দেখাচ্ছিল না, বরং এক অদ্ভুত আকর্ষণ তৈরি করছিল। মনে হচ্ছিল ওটাই আমার আসল ঘর। আমি আমার লাইব্রেরিতে গিয়ে সেই জ্যাক পারসন্সের জাদুকরি বইটা আবার বের করলাম। আমি সারাদিন ধরে সেই বইয়ের প্রতিটি পাতা পাগলের মতো উল্টাতে লাগলাম। আমি খুঁজছিলাম সেই নারী সত্তাটিকে, যে নিজেকে মুভি স্টার বলে দাবি করেছিল। 1950 আর 60-এর দশকের হারিয়ে যাওয়া অভিনেত্রীদের নাম আমি ইন্টারনেটে সার্চ বা অনুসন্ধান করতে শুরু করলাম। আমি জানতে চাইছিলাম কে সেই নারী যে অমরত্বের লোভে এই পৈশাচিক শক্তির সাথে হাত মিলিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর আমি একটা ছোট খবর পেলাম। 1957 সালে হলিউডের এক উঠতি অভিনেত্রী, যার নাম ছিল এলিনা ভ্যান্স, সে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। তার ঘর থেকে পুলিশ কেবল একটি ডায়েরি
আর একটি অদ্ভুত বড় টেলিভিশন সেট পেয়েছিল। ডায়েরিতে এলিনা লিখেছিল যে সে এমন একটি সিনেমা বানাতে চায় যা মানুষ কোনোদিন ভুলবে না। সে লিখেছিল সে তার আত্মাকে একটি ইলেকট্রনিক সিগন্যাল বা সংকেতে পরিণত করতে চায়, যাতে সে চিরকাল মানুষের পর্দার ভেতরে বেঁচে থাকতে পারে। আমি বুঝতে পারলাম ওই টেলিভিশনটাই হলো এলিনার সেই অভিশপ্ত সিনেমা হলো। সে কোনো এক অকাল্ট রিচুয়াল বা তান্ত্রিক আচারের মাধ্যমে নিজেকে ওই যন্ত্রের ভেতরে বন্দী করে ফেলেছিল। কিন্তু সে একা নয়, সে ওপার থেকে এমন কিছুকে সাথে নিয়ে এসেছে যা এখন আমাকেও গ্রাস করতে চাইছে। সন্ধ্যার পর থেকে আমার কানে আবার সেই স্ট্যাটিকের শব্দ হতে শুরু করল। অবাক করার বিষয় হল টেলিভিশনটা তখনও আনপ্লাগড বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তবুও আমি শুনতে পাচ্ছিলাম সেই খসখসে আওয়াজ। আমি যখন বাথরুমে শাওয়ার বা ঝরনার নিচে দাঁড়িয়েছিলাম, তখনও সেই শব্দ আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। আমি তাকালাম শাওয়ারের পানির দিকে। পানির প্রতিটি বিন্দু যেন মেঝের ওপর ছোট ছোট স্ট্যাটিকের মতো আছড়ে পড়ছিল। আমি রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি নিতে গেলাম। গ্লাসের ভেতরে তাকাতেই আমার শরীর কেঁপে উঠল। পানির ওপর প্রতিফলিত হচ্ছে আমার মুখ নয়, বরং এলিনার সেই বিকৃত চেহারা। সে পানির ভেতরে থেকে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি গ্লাসটা হাত থেকে ফেলে দিলাম। কাচের টুকরোগুলো যখন মেঝেতে ছড়িয়ে পড়ল, প্রতিটি টুকরোয় আমি এলিনার সেই উজ্জ্বল সাদা চোখগুলো দেখতে পেলাম। আমি বুঝতে পারলাম পালানোর কোনো জায়গা নেই। সে আমার দৃষ্টির ভেতরে, আমার রক্তের ভেতরে ঢুকে গেছে। আমি স্টাডি রুমে ফিরে গেলাম। টেলিভিশনটা সেখানে তেমনি পড়ে আছে। পর্দার নীলচে কাঁচটা যেন এক অদ্ভুত উষ্ণতায় জ্বলজ্বল করছিল। আমি ওটার কাছে গিয়ে বসলাম। আমি অনুভব করলাম আমার সেই অসাড় কাঁধটা এখন আবার সচল হচ্ছে। আমি আমার হাত দিয়ে সেই টেলিভিশনের পর্দাটা স্পর্শ করলাম। ওটা প্রচণ্ড গরম। হঠাৎ করে টেলিভিশনটা আপনা আপনি চালু হয়ে গেল, যদিও ওটার প্লাগ তখনও মেঝেতে পড়েছিল। পর্দার ভেতরে কোনো স্ট্যাটিক ছিল না। সেখানে দেখা যাচ্ছিল এলিনাকে। সে এক বিশাল থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই সুন্দর রাজকীয় পোশাক যা সে মুভিতে পরত। কিন্তু তার পেছনে সেই জগতটা ছিল বীভৎস। সেখানে মানুষগুলো চিৎকার করছিল, আর এলিনা হাততালি দিচ্ছিল। সে পর্দার ভেতরে থেকে আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। সে বলল, তুমি ফিরে এসেছ। আমি জানতাম তুমি আসবে। একবার যে ওই ওপারের জগৎ দেখেছে, সে পাণ্ডুর পৃথিবীতে আর বাঁচতে পারে না। বলো, তুমি কি আবার দেখতে চাও? আমার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, হ্যাঁ, আমি দেখতে চাই। এলিনা হাসল। সে বলল, তবে তোমাকে এক শেষ বলিদান দিতে হবে। তোমাকে তোমার এই শরীরটা ছেড়ে দিতে হবে, যেমনটা আমি দিয়েছিলাম। তবেই তুমি হবে অমর। তোমার চোখ দিয়ে পুরো পৃথিবী দেখবে ওপারের দৃশ্যগুলো। আমার হৃৎপিণ্ড এখন আর ভয়ে নয়, এক ধরনের উত্তেজনায় ধড়ফড় করছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করছি। আমি আমার হাত দিয়ে টেলিভিশনের কন্ট্রোল নব বা বোতামটা ঘোরাতে শুরু করলাম। টিভির ভেতর থেকে সেই অমানসিক শব্দগুলো আবার আমার কানে ঢোকার জন্য ছটফট করছিল। ঘরের প্রতিটি কোণ এখন সেই স্ট্যাটিক ব্লটসে ভরে গেছে। দেয়ালগুলো থেকে রক্ত নয়, বরং কালচে এক তরল স্ট্যাটিক গড়িয়ে পড়ছে। আমি অনুভব করলাম আমার পায়ের তলার মেঝেটা আবার নড়াচড়া করছে। আমার চারপাশের আসবাবপত্রগুলো ধোঁয়া হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। নিজ বাইরে থেকে আর্তনাদ করে ডাকছিল, কিন্তু সেই ডাক এখন আমার কাছে অনেক দূরের বলে মনে হচ্ছিল। এলিনা তার হাতটা পর্দার বাইরে বাড়িয়ে দিল। এবার আমি আর ভয় পেলাম না। আমি আমার হাত বাড়িয়ে তার সেই শীতল হাতটা ধরলাম। আমি অনুভব করলাম আমার নখগুলো ঝরঝর করে মেঝেতে পড়ে যাচ্ছে। আমার গায়ের চামড়াগুলো খুলে আসতে শুরু করেছে, কিন্তু আমার কোনো ব্যথা হচ্ছিল না, বরং এক অদ্ভুত স্বর্গীয় অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি ধীরে ধীরে সেই নীল পর্দার ভেতরে ঢুকে যাচ্ছিলাম। আমার পেছনের পৃথিবীটা ছোট হতে হতে
একটা বিন্দুর মতো হয়ে গেল। আমি এখন সেই মুভি থিয়েটারের ভেতরে। চারপাশে হাজার হাজার অশরীর সত্তা বসে আছে। তারা সবাই আমার দিকে তাকিয়ে হাততালি দিচ্ছে। এলিনা আমার পাশে দাঁড়িয়ে কানে কানে বলল, এখন শুরু হবে আসল শো, আর তুমিই হবে এই সিনেমার প্রধান চরিত্র। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি দেখতে পেলাম ওই পর্দার ওপারে আমার সেই ফেলে আসা স্টাডি রুমে কে যেন ঢুকেছে, এক অন্ধকার অবয়ব, যার হাতে রয়েছে এক জ্বলন্ত মশাল। কে ওই ব্যক্তি, আর সে কেন ওই টেলিভিশনটাকে ধ্বংস করতে চাইছে? আমি এখন সেই থিয়েটারের ভেতরে দাঁড়িয়ে আছি, যার অস্তিত্ব কোনো মানচিত্রে নেই। আমার চারপাশে হাজার হাজার ছায়ামূর্তি বসে আছে। তাদের কোনো মুখ নেই, কেবল স্ট্যাটিকের ঝিরঝিরে আলো দিয়ে তৈরি এক একটি অবয়ব। এলিনা ভ্যান্স আমার পাশে দাঁড়িয়ে আমার হাতটা এমনভাবে চেপে ধরে আছে যেন আমি তার পরম আত্মীয়। তার শরীরের সেই হাড় কাঁপানো শৈত্য এখন আমার মনে এক অদ্ভুত প্রশান্তি দিচ্ছিল। আমি তাকালাম সামনের সেই বিশাল পর্দার দিকে। সেই পর্দাটা আসলে আমার স্টাডি রুমের সেই জানালা, যেখান দিয়ে আমি আমার ফেলে আসা জগতটাকে দেখছিলাম। আমার স্টাডি রুমের ভেতর সেই রহস্যময় ছায়াটা এখন স্পষ্ট হয়ে উঠল। ওটা আর কেউ নয়, ওটা লাইজা, আমার পুরনো বান্ধবী লাইজা। তার হাতে একটি বিশাল কুঠার আর অন্য হাতে একটি মশাল। লাইজার মুখ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেছে। সে পাগলের মতো চিৎকার করছিল, কিন্তু তার কোনো শব্দ এই কাঁচের দেয়াল ভেদ করে আমার কানে আসছিল না। সে টেলিভিশনটার দিকে এগিয়ে আসলো। সে চাইছিল ওই শয়তানি যন্ত্রটাকে ধ্বংস করে আমাকে বাঁচাতে। এলিনা আমার কানে কানে ফিসফিস করে বলল, দেখো, তোমার বন্ধু তোমাকে মারতে এসেছে। সে চায় না তুমি এই অমরত্বের স্বাদ পাও। সে চায় তুমি আবার ওই পচা মাংসের শরীরে ফিরে যাও, যা একদিন ধুলোয় মিশে যাবে। তুমি কি সেটা হতে দেবে? আমার মনের ভেতরে এক প্রচণ্ড যুদ্ধ শুরু হলো। এক পাশে আমার দীর্ঘদিনের বান্ধবী লাইজা, আর অন্য পাশে এই মহাজাগতিক রহস্যের হাতছানি। আমি দেখলাম লাইজা তার কুঠারটা উপরে তুলল। সে সর্বশক্তি দিয়ে টেলিভিশনের ওপর আঘাত করার প্রস্তুতি নিচ্ছিল। আমি পর্দার ভেতর থেকে চিৎকার করে বললাম, না লাইজা, থামো, এটা করো না। কিন্তু আমার শব্দগুলো ছিল কেবল তরল স্ট্যাটিকের এক বিশ্রী আওয়াজ। লাইজা সেই কুঠার দিয়ে টেলিভিশনের ওপর আঘাত করল। এক মুহূর্তের জন্য মনে হলো এক প্রচণ্ড বজ্রপাত হয়েছে আমার মগজের ভেতরে। টেলিভিশনের কাঁচটা চুরমার হয়ে গেল, কিন্তু ওটা থেকে কোনো সাধারণ কাঁচ টুকরো ছিটকে বেরোল না। ওটা থেকে বেরোতে শুরু করল সেই কালচে নীল স্ট্যাটিকের ফোয়ারা। লাইজা সেই স্রোতে ছিটকে দেওয়ালের ওপর আছড়ে পড়ল। থিয়েটারের ভেতরেও এক প্রলয় শুরু হল। এলিনা চিৎকার করে উঠল। তার সেই সুন্দর রূপটা খসে পড়তে শুরু করল। তার নিচ থেকে বেরিয়ে আসলো কয়েক হাজার বছর পুরনো এক কঙ্কালসার বিভৎস রূপ। সে আমাকে জড়িয়ে ধরে বলল, এখনো দেরি আছে। তুমি যদি এখনই ওই ভাঙা কাঁচের মধ্য দিয়ে ফিরে যাও, তবে তুমি বাঁচবে, কিন্তু তুমি আর আগের মানুষ থাকবে না। আমি দেখলাম লাইজা মেঝের ওপর পড়ে গোঙাচ্ছে। ঘর জুড়ে আগুন লেগে গেছে। মশালটা নিচে পড়ে যাওয়ার ফলে কার্পেটে আগুন ধরে গেছে। মিজ বাইরে থেকে পাগলের মতো ডেকে চলেছে। আমি বুঝতে পারলাম এটাই আমার শেষ সুযোগ। আমি সেই ভাঙা কাঁচের নীল স্রোতের দিকে ঝাঁপ দিলাম। আমার মনে হলো আমার শরীরের প্রতিটি কোষকে কেউ একজন ধারালো ব্লেড দিয়ে কাটছে। আমি সেই কাঁচের মধ্য দিয়ে বেরিয়ে আসলাম। আমি স্টাডি রুমের মেঝেতে আছড়ে পড়লাম। আমার সারা শরীরে কাঁচের টুকরো বিঁধে আছে, কিন্তু ওগুলো থেকে রক্ত বেরোচ্ছিল না। ওগুলো থেকে বেরোচ্ছিল সেই ধূসর স্ট্যাটিকের ধোঁয়া। লাইজা টলতে টলতে আমার দিকে এগিয়ে আসলো। সে আমাকে মেঝে থেকে তোলার চেষ্টা করল। সে যখন আমার হাত ধরল, সে যন্ত্রণায় চিৎকার করে হাত সরিয়ে নিল। সে দেখল আমার হাতটা এখন আর হাড় মাংসের নয়। আমার হাতটা এখন একটা কাঁপতে থাকা নীল ছায়া। আমি অনেক কষ্টে বললাম, লাইজা, পালাও, আগুন। লাইজা আমাকে ফেলে যেতে চাইছিল না, কিন্তু আগুনের লেলিহান শিখা তখন ঘরের সিলিং
বা ছাদে পৌঁছে গেছে, সে বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি মেঝের ওপর পড়ে থেকে দেখতে থাকলাম আমার সংগ্রহশালা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার সেই অভিশপ্ত বইগুলো, সেই ডিব্বুক বক্স, সেই ইউনিকর্নের খুলি, সবকিছু আগুনের লেলিহান শিখায় বিলীন হয়ে যাচ্ছে। আর সেই টেলিভিশনটা, ওটা এখন এক দলা গলিত প্লাস্টিক আর কাঁচের স্তূপে পরিণত হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় হল, আগুনের সেই উত্তাপ আমাকে স্পর্শ করছিল না, বরং এক গভীর অন্ধকার শীতলতা আমাকে আগলে রেখেছিল। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। কয়েক সপ্তাহ পর আমি এখন এই শহরের এক নিভৃত প্রান্তে একটি ছোট কেবিনে থাকি। লাইজা মনে করে আমি সেই আগুনে মারা গেছি। পুলিশও সেখানে কেবল কিছু ছাই আর অবশেষ পেয়েছিল, কিন্তু আমি বেঁচে আছি। অন্ত যেটাকে আপনারা বেঁচে থাকা বলেন, আমি তার চেয়ে একটু বেশি কিছু। আমার শরীরটা এখন একস্থায়ী ভিজুয়াল ফ্ল্যাক্স বা দৃশ্যমান অস্থিরতায় ভোগে। আমি যখন সাধারণ মানুষের সামনে যাই, তারা আমাকে ঠিক মতো দেখতে পায় না। তারা মনে করে তাদের চোখের কোনো সমস্যা হয়েছে কিংবা কোনো ছায়া সরে গেল। মিজ আমার সাথেই আছে। সে এখন আর আমাকে দেখে পুরনো মানুষটা নেই। তার সেই অন্ধসাদা চোখটা দিয়ে সে আমাকে সারাক্ষণ পাহারা দেয়। আমার সেই অভিশপ্ত টেলিভিশনটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। আমি তার কিছু পোড়া আর গলিত অংশ উদ্ধার করে এনেছি। আমি যখনই একাকী বোধ করি, আমি সেই কাঁচের টুকরোগুলোকে একসাথে সাজাই। যদিও ওগুলোতে এখন আর বিদ্যুৎ সংযোগ নেই, তবুও আমি জানি কিভাবে ওগুলোকে সচল করতে হয়। মাঝে মাঝে গভীর রাতে, যখন পুরো পৃথিবী সাইলেন্স বা নিস্তব্ধতায় ডুবে যায়, তখন ওই কাঁচের টুকরোগুলোর ভেতরে এলিনা আবার উকি দেয়। সে আমাকে সেই মাংসের জগতের নতুন নতুন কাহিনী শোনায়। সে আমাকে দেখায় কিভাবে ছায়া দেবতারা মানুষের স্বপ্নগুলোকে গিলে খাচ্ছে। আমি এখন আর ভয় পাই না। আমি এখন আর নোটবুক নিয়ে বসি না, কারণ সেই সব কাহিনী এখন আমার মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষে সরাসরি গেঁথে যাচ্ছে। আমার সেই পুড়ে যাওয়া কাঁধের জায়গাটা এখন একটা বড়সড় জানলায় পরিণত হয়েছে। আমি যখন চাই, আমি নিজের শরীরের দিকে তাকিয়ে সেই অন্য জগতগুলোকে দেখতে পারি। মাঝে মাঝে মনে হয় লাইজা আমাকে ওই জগত থেকে টেনে এনে আমার ক্ষতি করেছে। ওইখানে যন্ত্রণা থাকলেও এক ধরনের পূর্ণতা ছিল। এই পৃথিবীতে আমি কেবল এক স্ট্যাটিকের ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। তবে আমি এটাকে একটা বড় জয় বা উইন হিসেবেই দেখি। সাধারণ মানুষ সারা জীবন একঘেয়ে পৃথিবীতে বেঁচে থাকে। তারা জানেই না যে তাদের ড্রয়িং রুমের ওই ছোট্ট যন্ত্রটা কত বড় এক রহস্যের চাবিকাঠি। আমি এখন অপেক্ষা করছি সেই দিনের জন্য, যখন আমার পুরো শরীরটা আবার সেই স্ট্যাটিকের ফ্রিকোয়েন্সিতে মিশে যাবে। সেদিন আমি আর কোনো ঘর বা কেবিনের ভেতরে বন্দি থাকব না। আমি মিশে যাব পৃথিবীর প্রতিটি স্ক্রিনে, প্রতিটি মনিটরে। মানুষ যখনই তাদের ফোন বা টিভি অন করবে, তারা আমাকে দেখতে পাবে। আমি হব সেই অদেখা ভয় যা তাদের স্ট্যাটিকের আড়ালে লুকিয়ে থাকে। অনেকে হয়তো আমাকে পাগলও বলবে, অনেকে হয়তো ভাববে আমি এক নরক যন্ত্রণার মধ্যে আছি। কিন্তু সত্যিটা হলো, এই নরকটাই এখন আমার কাছে স্বর্গের চেয়েও বেশি প্রিয়। প্রতিটি যন্ত্রণার তরঙ্গ যখন আমার শরীরের মধ্য দিয়ে বয়ে যায়, আমি এক অদ্ভুত আনন্দ পাই। গল্পের শেষ পাতাটা আমি এখনই লিখছি না, কারণ আমার সিনেমা তো সবে শুরু হয়েছে। এলিনা পাশে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখেছে। সে মুচকি হেসে বলছে, দেখলে তো, আমি বলেছিলাম না, একবার তুমি এর স্বাদ পেলে আর ফিরতে পারবে না। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নার ভেতর আমার কোনো প্রতিফলন নেই। সেখানে কেবল দেখা যাচ্ছে ডার্কনেস বা এক নিশ্ছিদ্র অন্ধকার, যার ভেতর থেকে হাজার হাজার সাদা চোখ আমার দিকে তাকিয়ে পিটপিট করছে। আমার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। মনে রাখবেন, আপনাদের বাড়ির টেলিভিশনটা কি এখন বন্ধ? তবে ভালো করে তাকিয়ে দেখুন তো, ওই কালো পর্দার ওপর আপনার নিজের যে ছায়াটা পড়েছে, ওটা কি সত্যিই আপনার?
নাকি ওটা অন্য কারো ছায়া, যা কেবল একটা সুযোগের অপেক্ষায় আছে বাইরে আসার জন্য? আপনারা যখনই যন্ত্রণার চরম শিখরে পৌঁছাবেন, তখনই বুঝবেন এর মহিমা। কারণ একবার যখন আপনি এই যন্ত্রণার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তখন দেখবেন এটি সত্যি অত্যন্ত সুন্দর। পেইন ইজ বিউটিফুল। আজকের ঘটনাটি রেডিট এর একজন ইউজার শেয়ার করেছেন। এরকম আরও ঘটনা শুনতে আমাদের ইমেইল করতে পারেন।